রিম্পা বড়ুয়া একটি মামলায় সাক্ষী। সে সেই মামলায় সাক্ষ্য দিল। তাহলে রিম্পা বড়ুয়া আদালতে কি করলো? সাক্ষ্য দিল। সাক্ষ্য দেওয়ার পর তাহলে রিম্পা বড়ুয়া কার কাছে সাক্ষ্য দিল? আদালতের কাছে। রিম্পা বড়ুয়া স্টেটমেন্ট কার কাছে দিল? আদালতের কাছে। এবং আদালতের কাছে সে সাক্ষ্যটা আছে। রিম্পা বড়ুয়া ইমার্জেন্সি কাজে বিদেশে পড়াশোনা করতে গেল। এখন সারা বিশ্বের অবস্থা খারাপ, কোন দেশের সাথে কোন দেশের সংযোগ নাই। সে এই কোভিডের কারণে আমেরিকা থেকে আসতে পারতেছে না। এদিক দিয়া মানে তাকে আবার সাক্ষী হিসেবে ডাকা হলো। তাকে আবার সাক্ষী হিসেবে ডাকা হলো। কিন্তু রিম্পা বড়ুয়া বাংলাদেশে নাই বা বাংলাদেশে আসাও সম্ভব না। তখন আদালত কি করবে? রিম্পা বড়ুয়া আগে যে সাক্ষ্য দিয়ে রাখছে আদালতের কাছে বা দিয়ে গেছে, সেই সাক্ষ্যটাকেই আদালত ব্যবহার করবে। তার মানে পরবর্তীতে যেই সাক্ষ্যটাকে আদালত ব্যবহার করলো, সেই সাক্ষ্যটাকেই রিম্পা বড়ুয়া আবার এসে মুখ দিয়ে বলছে না, সে আগে বলে গেছে। তার মানে আমরা ধরে নেই রিম্পা বড়ুয়া রফিক রাহানের কাছে সেই স্টেটমেন্টটা দিয়ে গেছে। সে আমেরিকা থেকে আসতে পারতেছে না। রফিক রাহানের কাছে যে স্টেটমেন্টটা দিয়ে গেছে, এটা রফিক রাহান আদালতে গিয়ে বলবে যে রিম্পা বড়ুয়া আমেরিকা যাওয়ার আগে আগে আমারে কিন্তু এই কথা কয়ে গেছে, এবং যেই কথা বলে গেছে এই কথাগুলো মামলার সাথে প্রাসঙ্গিক। তবে দুইটা বিষয় এখানে। একটা হচ্ছে আপনি আদালতের কাছে বলে 5 শ্রেণীর ব্যক্তি হয়ে গেছেন। 5 শ্রেণীর যে ব্যক্তির একটা লিস্ট করছে, সে লিস্টের যে কোনো এক শ্রেণীর ব্যক্তি আপনি হয়ে গেছেন। আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আমার একটা জায়গায় আছেন, সেখান থেকে আসা সম্ভব না। আপনাকে শত্রুপক্ষের লোকেরা লুকায় রাখছে। মানে 5টা শ্রেণী যেটা বলছে। আর আপনি যে রফিক রাহানের কাছে একটা স্টেটমেন্ট দিচ্ছেন, সেই স্টেটমেন্ট আপনি যে রফিক রাহানের কাছে যে স্টেটমেন্ট দিচ্ছেন, সেই স্টেটমেন্ট হচ্ছে যে কোনো ব্যক্তির কাছে দিয়ে রাখছেন। এখন আপনাকে যখন সাক্ষী করা হলো, ভাই আপনি তো এখন নাই, তখন রফিক রাহান আপনার দেওয়া স্টেটমেন্ট আদালতে সাক্ষ্য হিসেবে দাখিল করবে যে এই রিম্পা বড়ুয়া আমার কাছে এই কথাগুলো বলে গেছে। তাহলে রফিক রাহান এখানে হচ্ছে একটা মাধ্যম, আর 33 ধারায় আদালত হচ্ছে একটা মাধ্যম। যেখানে আদালত আপনি সাক্ষী হিসেবে সাক্ষ্য দিছিলেন, সেটাকে পরবর্তীতে ব্যবহার করা হয়েছে। আর 32 ধারায় আপনি একটা ব্যক্তির কাছে বলে গিয়েছিলেন, সেটা পরবর্তীতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে দুইটা জায়গাতেই মাধ্যম আছে। একটা জায়গাতে হচ্ছে যে কোনো ব্যক্তি, আর একটা জায়গাতে হচ্ছে আদালত। 33 ধারার ক্ষেত্রে আদালতে আপনি সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গেছেন। আর 32 ধারা তো বললামই। তাহলে এটা হচ্ছে 32 এবং 33 এর মধ্যে পার্থক্য। রিম্পা দিদি ক্লিয়ার? জি ক্লিয়ার দাদা। ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা চলে যাব সেকশন 45। ও সরি, আমরা ছিলাম কনক্লুসিভ প্রুফে, চূড়ান্ত প্রমাণ। যখন হচ্ছে একটা ঘটনা কনক্লুসিভ প্রুফ হয়, তখন হচ্ছে সেই ঘটনাকে আর প্রমাণ করার দরকার পড়ে না। সেই ঘটনাকে প্রমাণ করার দরকার পড়ে না। তবে কোনো কারণে সেই ঘটনা যদি মিথ্যা হয়ে যায়, তখন সেটাকে আমরা
মিথ্যা বলতে পারবো, বাট নর্মালি জাস্ট আমরা এতটুকু জানি আমার মা এবং বাবা দুজনেই আপনাদের দোয়ায় জীবিত আছেন। তো আমার মা বাবার কি ডিভোর্স হয়েছে? না। তার মানে আমার মা বাবা যেদিন থেকে বিয়ে সম্পন্ন হয়েছে সেদিন থেকে এখন পর্যন্ত একত্রে আছে। খেয়াল করেন, এখন থেকে একত্রে আছে। আমার মা বাবার তার মানে বিয়েটা চলমান, রাইট? আমার মা বাবা বিয়েটা চলমান। আমার বাপের স্ত্রী আমার মা, আমার মায়ের স্বামী হচ্ছে আমার বাবা। দুজনেই দুজনেই ধরেন লিগাল, বৈধ। মানে হচ্ছে কারণ হচ্ছে বিয়ের মাধ্যমে তারা এখন স্বামী স্ত্রী। খেয়াল করেন, এখন আদালতের প্রশ্ন উঠলো যে আসলে মিঠুন সাহার বাবাকে, মিঠুন সাহার বাবাকে আদালত দেখলো যে যে মিঠুন সাহাকে নিয়ে প্রশ্ন উঠছে এবং মিঠুন সাহা জন্মগ্রহণ করছে তার মা বাবার বিবাহ চলাকালীন সময়, তার মা বাবার বিবাহ চলাকালীন সময়। মানে প্রশ্ন উঠলো যে আমার বাবাকে, ধরেন প্রশ্ন উঠে কখন ভাই? মামলা মোকদ্দমা হলে, ঠিক না? ধরেন অন্য কোন একটা পুরুষ ব্যক্তি আমাকে দাবি করতেছে যে মিঠুন সাহা হচ্ছে আমার সন্তান। তখন আদালত দেখলো যে তার যে অরিজিনাল মা বাবা, এই অরিজিনাল মা বাবার বিবাহ চলাকালীন সময়ে, তাদের বিবাহ এখনো চলমান আছে, কোনো ডিভোর্স হয় নাই, বিবাহ বিচ্ছেদ হয় নাই, এই সময়টাতে সে জন্মগ্রহণ করছে। সো এটা কনক্লুসিভ প্রুফ, এটা চূড়ান্ত প্রমাণ, এখানে আর কিছু প্রমাণের দরকার নাই। দাদা একটু কথা বলি। তার মানে হ্যাঁ দাদা, কনক্লুসিভ প্রুফ এটা কি আপনার সেকশন 33 তে না সেকশন 60 তে আছে? আমরা এখন কোথায় আছি? আমরা সেকশনে যাই নাই, আমরা জাস্ট একটা ব্যাপার বুঝতেছি আর কি। 112 ধারা। আমরা কনক্লুসিভ প্রুফ শব্দটাকে বুঝতেছি। ওকে জি ঠিক আছে। ওকে, তাহলে এই কনক্লুসিভ প্রুফ মানে কি? কনক্লুসিভ মানে চূড়ান্ত, আর প্রুফ মানে হচ্ছে প্রমাণ, চূড়ান্ত প্রমাণ। তাহলে চূড়ান্ত প্রমাণ হলে কি সামনে আর আদালত জানতেও চাবে না, মানে সেটা প্রেক্ষাপট আলাদা, সেটা আমরা আলোচনা করবো যখন ধারায় যাব। বাট আদালত জানতেও চাবে না যে, বা আদালত আপনাকে চাইবেও না যে আপনি প্রমাণ করেন। আদালত যখন দেখবে যে এই সন্তানটা জন্মগ্রহণ করছে বিবাহ চলাকালীন সময়, তাইলে এই সন্তানের মায়ের সাথে যার বিবাহ চলমান আছে সে হচ্ছে মিঠুন সাহার বৈধ পিতা। ক্লিয়ার? ওকে, তাহলে চূড়ান্ত প্রমাণ মানে কি? এটাকে আর প্রমাণের দরকার নাই, এতটুকু আমরা জানলাম। এটার অনেক আলোচনা আছে, এতটুকু আমরা শিখি। তবে চূড়ান্ত প্রমাণ হইলে তার মানে প্রমাণিত না, সরি, এই ঘটনাটা আদালতের কাছে এরকম হলো যে মিঠুন সাহা তার মা বাবার বিবাহ চলাকালীন সময় জন্মগ্রহণ করছে। এটার উপর বেস করে আদালত রায় দিয়ে দিবে যে মিঠুন সাহা তার বাবার নাম চিত্তরঞ্জন সাহার বৈধ সন্তান, বা মিঠুন সাহার বাবা হচ্ছে চিত্তরঞ্জন সাহা। তার মানে রায় দিয়ে ফেললো, দেখেন সিদ্ধান্ত দিয়ে ফেলছে, ডিসিশন দিয়ে ফেলছে। এবার অ্যাডমিশন যারা যারা দেয়, আচ্ছা আমি যখন অ্যাডমিশন দিব, আমি একটা মামলার বাদী, আমি যখন অ্যাডমিশন দিব আমি তো আমার পক্ষ নিয়ে কথাবার্তা গুলো বলে ওই মামলার ঘটনাকে বর্ণনা করে যাব, রাইট? আমি তো আর বিবাদীর পক্ষ নিয়ে কথা বলে মামলার ঘটনাকে স্বাভাবিকভাবে বর্ণনা করে যাব না। ওকে, তাহলে এই যে দেখেন
অ্যাডমিশনের উপর ভিত্তি করে আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় না। সো অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ, ধারা 31। ধারা 31, অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। ধারা কত? 31। 31 আরেকটা কথা আছে। ডাক্তার মুরাদ চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে কথা বলছে। এখন ডাক্তার মুরাদ বলতেছে আমি এটা বলি নাই। এটা বললে কি কেউ মানবে? আদালত মানবে? সব এভিডেন্স সামনে, এটা মানবে না। তো ওয়াস মাহফিলে আপনার যিনি বক্তা, তিনি মনে করেন যে ওয়াস মাহফিলে ধরেন হিন্দি গান গাইছে। তো এটা তো ভাই রেকর্ডেড, ঠিক না? বা অনেক মানুষই শুনছে। এখন সে কি পরবর্তীতে বলতে পারবে যে না আমি গান গাই নাই? সে বলতে পারবে, সে যেন বলতে না পারে একটা ধাক্কা খাবে, একটা বাধা পাবে, একটা প্রতিবন্ধকতায় পড়ে যাবে। তেমনি একটা মানুষ যখন যেটা করে ফেলছে, এই যে আমি কি 2 দিন পরে বলতে পারবো যে আমি এভাবে লেকচার দেই নাই? বলতে পারবো না। মানে আমি পারবো, কিন্তু আমি বলতে পারবো যে না আমি তো এভাবে লেকচার দেই নাই। আমি এটা বলতে পারবো, সমস্যা নাই। কিন্তু প্রমাণ কি হবে? প্রমাণ হবে আমি এটা বলছি। আমার নামে মামলা হলে আপনারা কেউ যদি আমার নামে মামলা করেন যে এভাবে পড়াইছে এই কারণে ফেল করছি, তখন আমি তো একেবারে অস্বীকার করে ফেলবো আমি এভাবে পড়াইনি। কিন্তু সর্বশেষ মামলায় কি হবে? সাক্ষ্য প্রমাণাদি এটা সেটা, সর্বশেষ কি হবে? সর্বশেষ প্রমাণ হবে হ্যাঁ মিঠুন সাহা এভাবে পড়াইছে। তাহলে এই যে দেখেন, এই যে আমি যে অস্বীকার করতে পারবো না, যেটা আমি করে ফেলছি, যেটা আমি বলে ফেলছি, যেটা আপনাকে আমি বিশ্বাস করাইছি, এটা আমি পরবর্তী সময়ে অস্বীকার করতে গেলে একটা ধাক্কা খাবো, একটা বাধা পাবো। এই অস্বীকার করতে গিয়ে যে একটা বাধা পাওয়া যায়, এই বাধার নাম হচ্ছে স্টোপেল। শব্দটা একটু লিখি আমরা। দাদা আরেকটু বলেন সংজ্ঞাটা এক লাইনে প্লিজ। হ্যাঁ, স্টোবেল। দাঁড়ান একটু লিখে দিচ্ছি, বলতেছি। স্টোপেলের বাংলা হচ্ছে কি? প্রতিবন্ধকতা, বাধা। কিসের প্রতি বাধা? নিজের কাজের প্রতি বাধা। কেন বাধা? অস্বীকার করার ক্ষেত্রে বাধা। কোন ক্ষেত্রে বাধা? অস্বীকার করার ক্ষেত্রে বাধা। অর্থাৎ একটু মিউট করে রাখি না রে ভাই, মনোযোগ নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে অস্বীকার করার ক্ষেত্রে বাধা, অর্থাৎ আমি যেটা বলে ফেলছি, আমি যেটা করে ফেলছি, বা আমার কথার উপর ভিত্তি করে কোনো পার্সন একটা কাজ করছে, পরবর্তীতে আমি বলতে পারবো না এটা আমি করি নাই, এটা আমি বলি নাই। এই যে একটা বাধা, এটা নাম হচ্ছে স্টোপেল, প্রিন্সিপাল অফ স্টোপেল। এটা বলা আছে সাক্ষ্য আইনের 115 ধারাতে। সাক্ষ্য আইনের 115 ধারা। আমি ধরেন আপনি একটা বাসায় ভাড়া থাকতেছেন, আপনি বাড়িওয়ালাকে ভাড়া দিতেছেন, বাড়িওয়ালা আপনার কাছ থেকে ভাড়া নিতেছে। কিছুদিন পরে বাড়িওয়ালার সাথে আপনার মামলা মোকদ্দমা হলো। বাড়িওয়ালা বলতেছে দেখেন স্যার, মানে জজ সাহেবের কাছে বলতেছে স্যার এর সাথে দেন আমার কোনো চুক্তিপত্র নেই, তোমার ভাড়াটিই না, এ তোমার ভাড়াটিই না। তখন জজ সাহেব বলবে ভাড়াটিয়া না হলে আপনি এতদিন এই ভাড়া রিসিভ করলেন কেন? আপনার সাথে চুক্তিপত্র নাই ঠিক আছে, বাট আপনি ভাড়া কেন রিসিভ করলেন? তাকে কেন থাকতে দিলেন? সো এখানে আপনি ডিনে করতে পারবেন না, এখানে আপনি অস্বীকার করতে পারবেন না সে আপনার ভাড়াটিয়া না।
ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে ডিডে করার ক্ষেত্রে একটা বাধা, এটার নাম হচ্ছে এস্টোপেল, এটা বলা হচ্ছে সাক্ষ্যনের 115 ধারায়। এবার আসি ধারা 31-এ। ধারা 31 আমরা কি শিখলাম? ওই অ্যাডমিশন 17 ধারা যে অ্যাডমিশন দেওয়া হয়, সেই অ্যাডমিশনের উপর ভিত্তি করে আদালত কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় না। দ্যাট মিন্স অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, কারণ এর উপর ভিত্তি করে আদালত কোনো ফাইনাল ডিসিশনে পৌঁছাতে পারে না, কোনো জাজমেন্ট দেয় না। কিন্তু কিন্তু যেই ব্যক্তি অ্যাডমিশন দিছে, সেই ব্যক্তি পরবর্তীতে অস্বীকার করতে পারবে না সে অ্যাডমিশনে এই কথা বলে নাই। সে অ্যাডমিশনে সে স্বীকৃতির সময় এই কথাগুলো বলে নাই। অর্থাৎ সে যে সে যে স্বীকারোক্তি দিছে, সে যে স্বাভাবিকভাবে বর্ণনা করছে এবং যেগুলো বর্ণনা করছে সেগুলোকে পরবর্তীতে অস্বীকার করতে পারবে না। অর্থাৎ অ্যাডমিশনের গুরুত্ব কি? অ্যাডমিশনের গুরুত্ব হচ্ছে এটা এস্টোপেল হিসেবে কাজ করে। তাইলে তো ভাই বাদী আজকে একটা কথা কইছে মামলায়, হ্যাঁ, কালকে গিয়ে কইছে স্যার আমি এটা করি, স্যার আমি এটা করি, মামলা তো ভাই মানে 3 জনম শেষ হয়ে যাবে, মামলা আর শেষ হবে না, মামলা আর শেষ হবে না। তাহলে এই যে একটা বাধা, অস্বীকার করার ক্ষেত্রে একটা বাধা, এটা নাম হচ্ছে এস্টোপেল। এবং অ্যাডমিশনের গুরুত্ব হচ্ছে, এখন আমরা যে প্রশ্ন করি রিটেন প্রশ্ন, হোয়াট ইজ দ্য এভিডেন্সিয়াল ভ্যালু অফ অ্যাডমিশন? অ্যাডমিশনের সাক্ষ্যগত মূল্য কি? অ্যাডমিশনের গুরুত্বটা কি? অ্যাডমিশনের গুরুত্ব হচ্ছে এটা এস্টোপেল হিসেবে কাজ করে, এটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কিসের প্রতিবন্ধক হিসেবে কাজ করে? অ্যাডমিশনে আমি যা যা বলছি সেটা আমি অস্বীকার করতে পারবো না। এবার আসি 59 থেকে 60, 17, 32, 33, 31, 115। কারো কোনো সমস্যা? দাদা 32-33 একটু পার্থক্যটা কি একটু? ওকে, 32 হচ্ছে যে কোনো ব্যক্তির কাছে একটা স্টেটমেন্ট দিয়ে রাখছেন, সেটা পরবর্তীতে যে ব্যক্তির কাছে স্টেটমেন্ট দিয়ে রাখছেন সেই ব্যক্তি সাক্ষ্য হিসেবে ব্যবহার করছে। এক 33 হচ্ছে আপনি সেই সেই স্টেটমেন্টটাই আদালতে দিছেন, আদালতে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিছেন, দেওয়ার পরে আপনি এই 5 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর ব্যক্তি হয়ে গেছেন এবং আদালত যখন আপনাকে পাচ্ছে না তখন আপনি যে আগে যে আদালতের কাছে সাক্ষ্য দিয়ে গেছেন সেটা আদালত ব্যবহার করতেছে। তাহলে আদালত ইনডিরেক্ট আপনার এই ইনডিরেক্ট এভিডেন্সটা ব্যবহার করতেছে। সো আমরা আমরা শার্টে দেখলাম না যে ডিরেক্ট হতে হবে, আর এখানে আমরা দেখতেছি ইনডিরেক্ট হচ্ছে, তারপরও রেলেভেন্ট হচ্ছে। এবার আমরা চলে যাব সেকশন 61 থেকে 65। সেকশন 61 থেকে 65, 61 থেকে 65। 61 থেকে 65 যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে 59, সেকশন 59। সেকশন 59 এ কি বলছিলাম ভাই? সেকশন 59 এ বলছিলাম অল ফ্যাক্টস, সমস্ত ঘটনা প্রমাণ করা যায় মৌখিক সাক্ষ্য দ্বারা, তবে মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ বা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় না। এখন প্রশ্ন, তাহলে দ্য কন্টেন্টস অফ ডকুমেন্ট প্রমাণ করব কি দ্বারা? দলিলের বিষয়বস্তু প্রমাণ করব কিভাবে? একটা দলিলকে প্রমাণ করব কিভাবে? ধারা 61। ধারা 61 তে স্পষ্ট করে বলে দিছে। দেখছেন আমরা কোথা থেকে কোথায় গেলাম? 59 থেকে আমরা 61 এ চলে গেলাম। যে কন্টেন্টস অফ ডকুমেন্ট যেহেতু ওরাল এভিডেন্স তারা প্রমাণ করতে পারে না, সো আমরা কিভাবে প্রমাণ করব? একটা দলিলের মধ্যে কি কি আছে এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? এটাকে আমরা দলিল দিয়ে প্রমাণ করব, অর্থাৎ দলিলের বিষয়বস্তুকে দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হয়। ধারা 61। দালিলিক সাক্ষ্য কয় প্রকার? 2 প্রকার। ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। সেকশন 61 এ বলে দিছে একটা দলিলের বিবরণ প্রমাণ করতে হয়, the contents of document may be proved by primary evidence or secondary evidence। দলিলের বিবরণ প্রমাণ করতে হয় প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। কিন্তু আমি যদি বলি একটা দলিলের বিবরণ প্রমাণ করতে হয় দালিলিক সাক্ষ্য দ্বারা, সেটা কিন্তু ভুল হবে না, কারণ মাকে এখানে মা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এই এক মায়ের 2 সন্তান, একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তাহলে সেকশন 61 এটা বলছে। এখন এই প্রাইমারি এভিডেন্সটা কি?
প্রাইমারি এভিডেন্স কাকে বলে? এটা বলছে ধারা 62-তে, এটা বলছে ধারা 62-তে। 62-তে বলে দিছে শুধুমাত্র আদালতকে দেখানোর জন্য, আদালতে জমা দেওয়ার জন্য না, কিন্তু আদালতকে দেখানোর জন্য। আমরা যখন কোন একটা চাকরিতে ঢুকি তখন ওই প্রতিষ্ঠান কি বলে? ওই প্রতিষ্ঠান বলে আপনি আবার মেন সার্টিফিকেট নিয়ে আসবেন। আমরা কি মেন সার্টিফিকেট ওই প্রতিষ্ঠান কি জমা রাখে? জমা রাখে না। তো ওই প্রতিষ্ঠান আমাকে মেন সার্টিফিকেট দিয়ে দেয়, আমার যে ফটোকপি যেগুলো থাকে ওগুলো রেখে দেয়। তার মানে মেন সার্টিফিকেট শুধু দেখার জন্য আদালতের কাছে জমা দেওয়া হয়। আচ্ছা, তাহলে প্রাইমারি এভিডেন্স কি? প্রাইমারি এভিডেন্স হচ্ছে মূল দলিল যা আদালতের পরিদর্শনের জন্য ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট প্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে আমার প্রাইমারি এভিডেন্স। অর্থাৎ যে মূল দলিল আদালতে পরিদর্শনের জন্য, আদালতকে দেখানোর জন্য উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য। এখন মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো? মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে 5 শ্রেণীর সাক্ষ্যকে মাধ্যমিক সাক্ষ্য বলে, আপনারা সবাই জানেন। সেই 5 শ্রেণীর সাক্ষ্যটা একটু দেখে নিতে হবে। ওকে, এখানে একটা পয়েন্ট আছে মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে বলছে ধারা 63-তে বলছে। 63-র একবারে 5 নাম্বার পয়েন্টে যান। 63-তে 5টা পয়েন্ট আছে না? 63-র 5টা ক্ষেত্রকে আমরা বলতেছি সেকেন্ডারি এভিডেন্স, আমরা বলতেছি মাধ্যমিক সাক্ষ্য। সেখানে দেখেন 63-র 5-এ বলা আছে স্পষ্ট করে ওরাল অ্যাকাউন্টস। ওরাল অ্যাকাউন্টস মানে মৌখিক বিবরণ। মৌখিক বিবরণ হোয়াট? মৌখিক বিবরণ হচ্ছে কোন একটা দলিলের, মানে আপনি কোন একটা দলিল দেখলেন, দেখার পরে যদি ওই দলিলটা, ওই দলিলে যা 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 আছে সেগুলো যদি হুবহু আদালতে মুখ দিয়ে বলেন, হুবহু আদালতে মৌখিকভাবে বিবরণের মাধ্যমে উপস্থাপন করেন, তাহলে তাহলে সেটা হবে মাধ্যমিক সাক্ষ্য। এখন প্রশ্ন, এগুলো রিটেনের পরে এগুলো আমাদের দরকার নাই। তার মানে দেখেন, এই যে মৌখিকভাবে একটা দলিল দেখে, সাধারণত একটা দলিলকে প্রমাণ করব কিভাবে ভাই? একটা দলিলকে প্রমাণ করব দালিলিক সাক্ষ্য দ্বারা, রাইট? লিখিত কোনো বিবৃতি দ্বারা, লিখিত কোনো ডকুমেন্ট দ্বারা। কিন্তু এখানে মুখ দিয়া বলতেছি, মুখ দিয়া বললে কি হয়? সেটা মৌখিক সাক্ষ্য হয়, কিন্তু মুখ দিয়ে বললেও সেটা মাধ্যমিক সাক্ষ্য হয়। অর্থাৎ মৌখিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য হতে পারে, মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য হতে পারে। এটা হচ্ছে ধারা 63-র 5 নাম্বার পয়েন্টটা। আচ্ছা, তখন আমাদের 63-তে আমরা মাধ্যমিক সাক্ষ্য দেখলাম, সেখানে 5টি ক্ষেত্রকে, 5 ধরনের সাক্ষ্যকে সেকেন্ডারি এভিডেন্স বলা হয়েছে। আচ্ছা, এই দালিলিক সাক্ষ্যর 2 সন্তান, ঠিক না? প্রথম সন্তান হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, মানে খুব ভদ্র ছেলে, আর দ্বিতীয় সন্তান হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স, মানে একজন হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট, একজন হচ্ছে খুবই পচা স্টুডেন্ট, কিন্তু দুইজন মিলেই কি দালিলিক সাক্ষ্য। সেকশন 64-এ গিয়ে বলছে, সেকশন 64-এর সাথে সেকশন 59-এর একটা মিল আছে। মিলটা কোথায়? সেকশন 59-কে আমরা দুইটা পার্ট করছিলাম, এখন সেকশন 64-কে আমরা দুইটা পার্ট করব, দুটো অংশ করব। প্রথমে লিখি সেকশন 64, সেখানে বলছে সকল দলিলের বিবরণ, সকল দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হয়। সকল দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যেতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যেতে পারে। তাহলে সেকশন 64-এ গুরুত্ব দিছে কোন সাক্ষ্যকে? সেকশন 64-এ গুরুত্ব দিছে প্রাইমারি এভিডেন্সকে, মানে প্রাথমিক সাক্ষ্যকে, রাইট? সেকশন 64-এ গুরুত্ব দিছে প্রাথমিক সাক্ষ্যকে। এজন্য প্রাথমিক সাক্ষ্যকে বলা হয় দলিল প্রমাণের ক্ষেত্রে
বা দলিলের বিষয়বস্তু প্রমাণের ক্ষেত্রে বেস্ট এভিডেন্স সর্বোত্তম সাক্ষ্য। তাহলে দ্য বেস্ট এভিডেন্স প্রিন্সিপাল সাক্ষ্য আইনের কোন ধারায় আছে? সেকশন 64। বেস্ট এভিডেন্স কিভাবে বুঝলাম হচ্ছে সেকশন 65 এ মাধ্যমিক সাক্ষ্যর জায়গাগুলো বলে দিছে। অর্থাৎ সেকশন 65 বলে যে শুধুমাত্র 7টি ক্ষেত্রে only 7 সেক্টরস, শুধুমাত্র 7টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যায়। এই 7টি ক্ষেত্র ছাড়া যত ক্ষেত্র আছে, এই 7টি পরিস্থিতি ছাড়া যত ধরনের পরিস্থিতি আছে, সকল পরিস্থিতিতে প্রাথমিক সাক্ষ্য দিয়ে একটা দলিলকে প্রমাণ করতে হবে। প্রাথমিক সাক্ষ্য দিয়ে একটা দলিলকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমাদের সেকশন 64 এই কথা বলছে। 2 নম্বর পয়েন্টে গিয়ে আমাদের সেকশন 65 বলছে 7টি ক্ষেত্রে। এই 7টি ক্ষেত্র ছাড়া সমস্ত জায়গায় আমরা প্রাইমারি এভিডেন্স ব্যবহার করব টু প্রুফ দ্য কন্টেন্টস অফ এ ডকুমেন্ট। তাহলে দেখেন সেকশন 65 বলছে হচ্ছে আপনার এই মাধ্যমিক সাক্ষ্যকে একটা গণ্ডির মধ্যে ফেলে দিছে। মাধ্যমিক সাক্ষ্যকে বলছে যে আপনার দৌড় এই পর্যন্তই। আমরা বলি না যে ওই মানে পাতিনাতার দৌড় মসজিদ পর্যন্ত, ঠিক এরকম যে মাধ্যমিক সাক্ষ্যকে বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার প্রয়োগ, আপনার অ্যাপ্লিকেশন এই 7টি ক্ষেত্রের বাইরে নাই। তার মানে ওখানে যে 7টি ক্ষেত্র আছে এটা তো বুঝেনি। যেমন হচ্ছে যে আমার হচ্ছে মূল দলিলটা হারায় গেছে, তখন আমাকে অবশ্যই ফটোকপি দিতে হবে, সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করতে হবে, রাইট? আবার এরকম হলো যে আমার যে অরিজিনাল ডকুমেন্ট, আমার যে মূল দলিল, এটা আসলে আদালতে বহন করে নিয়ে যাওয়া যায় না। সেক্ষেত্রে আদালত আমাকে পারমিট করবে যে না, হ্যাঁ আপনি এক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারেন, এক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন। অর্থাৎ সেখানে 7টি ক্ষেত্র আছে, রাইট? তার আমরা 61 থেকে 65 ওভারঅল আমরা যে সেকশন গুলো পড়লাম, আমাদের কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ দাদা, সেকশন যে 65 ধারায় বললেন, তাহলে এই 7টার ক্ষেত্রে খালি যে ব্যতিক্রম 7টার ক্ষেত্রে খালি মাধ্যমিক সাক্ষী ব্যবহার হবে নাকি? হ্যাঁ, আর বাকি সকল ক্ষেত্রে প্রাইমারি এভিডেন্স ব্যবহার প্রাইমারি হবে। এভিডেন্স। আর প্রাইমারি এভিডেন্স হলো 65 ধারায়, 64 ধারাকে ওইটাকে প্রাইমারি বেস্ট এভিডেন্স বলছে। বেস্ট এভিডেন্স বলছে। কেন বলছে? কারণ প্রাইমারি এভিডেন্সের প্রয়োগের ক্ষেত্র অনেক বেশি, আর সেকেন্ডারি এভিডেন্স শুধুমাত্র 7টা পরিস্থিতিতে ব্যবহার করা যাবে। পৃথিবীতে যদি 1 লক্ষ পরিস্থিতি হয়, শুধুমাত্র 7টা পরিস্থিতিতে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে, আর সকল পরিস্থিতিতে ব্যবহার করতে হবে প্রাথমিক সাক্ষ্য দলিলের বিবরণ প্রমাণ করার ক্ষেত্রে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? দাদা, যে দাদা? বিষয়টা আছে একটু অন্য একটা বিষয় বলতে চাচ্ছিলাম। আমাদের যে গ্রুপ আছে, আপনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে MS লাইভ পয়েন্ট, আচ্ছা, যেটাতে আমি সাবস্ক্রাইব করে রাখছি। তো যাই হোক, একজন এরকম একটা মেসেজ সেন্ড করছিল, এখন আবার আনসেন্ড করা, যে আপনার যে এই লাইভ ক্লাসে যে রেকর্ডটা থাকে, এটা তো আবার ইউটিউব থেকে যে কেউ যায় দেখতে পারে, এরকম একটা কমেন্ট আসছিল। রাইট। এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি, আপনি ক্লিয়ার করলে ভালো হয়। এটা আমি ইচ্ছা করে দেই। ও আমি আচ্ছা। আমি আমার মাকে না দেখলে আমার মায়ের প্রতি কখনো ভালোবাসার সৃষ্টি হবে না। শুনেন, ইউটিউব থেকে আপনি চাইলে 50,000 বার বিসিএস ক্যাডার হইতে পারবেন। 50,000 বার ইউটিউব দেখে জীবনে কেউ বিসিএস ক্যাডার হইতে পারে নাই। অ্যাক্সেসের ডিরেক্ট ক্লাস, একটা পরীক্ষা চালান তো আপনারা সবাই। একদিন ক্লাস মিস করবেন, মিস করার পরে ক্লাসের রেকর্ডটা গ্রুপে পেয়ে যাবেন, ঠিক না? বা ইউটিউবে পেয়ে যাবেন। ওই রেকর্ডটা দেখবেন,
ওই রেকর্ডটা আপনার কতক্ষণ দেখতে ভালো লাগে একটু জানাইয়েন। মানে আসলে এইগুলি দিয়ে আমি কিছুই বুঝি না দাদা আমি বলি, দাদা কিছুই আমি বুঝি বলি, না। দাদা আমি এখন যেই ক্লাসটা করছি লাইভ ক্লাস, যেটা ইন্টারেস্ট দিয়ে অনেক আমি এখানে 100% মনোযোগ দিয়ে করছি, কিন্তু যখন আমি আপনার এমনি হয়তো রেকর্ডিং আপনি যে এর আগে হ্যাঁ, এগুলো হ্যাঁ। দিয়েছেন, আমি ক্লাস করিনি কিন্তু রেকর্ডিংও আমি দেখিনি, আমার ইচ্ছা হয় না ধরেন, তখন টাইনি চলে যায়, মানে 10 মিনিটও লাগে না। আর ওগুলো বুঝবেনও না, না সেটাও ঠিক ওটা আছে, বুঝবে আর না। আর ওগুলো আমি বুঝাই নিজে যায় না। প্রমাণ দাদা, আমি নিজে প্রমাণিত। ওটা বুঝবেন না। জি জি, আরে ওটা আরে বোঝা ভাই, যায় না। আমি চিন্তা করছি যে আমাদের যে ম্যাথ আছে জুডিশিয়ারিতে, সেখানে আমি চিন্তা করছি কি যে আমি তো ইউটিউবে সব ম্যাথ দেওয়া আছে, সব ক্লাসের ম্যাথ দেওয়া আছে, আমি ম্যাথ শিখবো। ওরে ভাই, মানে একটা দুইটা ভিডিও দেখার পর আর ভালো লাগে না, মানে কেমন জানি মনে হয়, মানে কোনো ফিলিংস নাই। দাদা এই জন্যই বলছিলাম যে ওপেন ক্লাস। এটা আমি ইচ্ছা করে দেই, এটা আমি ইচ্ছা করে দিই, কিন্তু ইচ্ছা করে দেওয়ার পরেও তো এই মুহূর্তে কত, এই মুহূর্তে আছে 486 জন অনলাইনে পড়াই, তাহলে এত মানুষ আইলো কোথা জি। থেকে? ভাই, আপনি কি দাদা ইউটিউব আমি একটা থেকে কথা দেখে বলবো, দেখেই তো সবাই আসে? দাদা হ্যাঁ দাদা হ্যাঁ। আপনি ওই যে ইউটিউবে দেন, আপনার এটা হলো প্রোপাগান্ডা।